আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 12:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787/8 ড্রিমলাইনার ফ্লাইট নম্বর BG202 করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলেন তারেক রহমান। 17 বছর পর দেশে তার এই প্রথম আসার পর কি করলেন? জুতো খুলে দেশের মাটি স্পর্শ করলেন, মাথায় লাগালেন, অনেকটা দেশমাতৃকাকে প্রণাম করার ভঙ্গিতে। এর মধ্যে দিয়ে কি কোনো ইঙ্গিত দিলেন? আপনারা এইভাবে দেখুন। পরে ফেসবুকে একটি পোস্টে লিখলেন, অবশেষে প্রিয় দেশের মাটিতে। বিমানবন্দর থেকেই ফোনে কথা বললেন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সবার আগে। তারপর বাসে করে রওনা দিলেন রাজধানীর 300 ফিট সড়কের সংবর্ধনা স্থলে। যে বাসে করে গেলেন তাতে লেখা রয়েছে স্লোগান, সবার আগে বাংলাদেশ। যেহেতু তারেক রহমানের দেশে ফেরার পেছনে ভারত ও আমেরিকার ভূমিকা আছে বলে খবর প্রচারিত হয়েছে এবং তাদের মধ্যে সমঝোতার যে হয়েছে এবং তার কথা ইতিমধ্যে বেরিয়েও এসেছে, তাই বিরোধীদের সমালোচনা ভোতা করতে দিল্লি নয়, ওয়াশিংটন নয়, ইসলামাবাদ নয়, শুধুই ঢাকা ঢাকা এই বার্তা দিতেই এই স্লোগান, সবার আগে বাংলাদেশ। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। দেশে ফিরে তারেক আজ সংবর্ধনার উত্তরে যে ভাষণ দিলেন সেটাকে একটু কাটাছেঁড়া করা যাক। দেখা যাক যে দায়িত্ব কাঁধে নিয়ে তিনি দেশে এসেছেন, কিংবা আরো স্পষ্ট করে বললে যে দায়িত্ব তার কাঁধে দিয়েছে ভারত ও আমেরিকা এবং তারপরে তারেকের দেশে ফেরা নিশ্চিত হয়েছে, আজ প্রথম দিনে সেই দায়িত্ব পালনের পথে তিনি আদৌ এগোলেন কি না। এই আলোচনা করতে গেলে প্রথমে দেখতে হয় কি দায়িত্ব তাকে দেয়া হয়েছে। সেগুলো প্রথমেই বলে নিই, এ সম্পর্কে কোনো আধিকারিক বিবৃতি তারেক বা ভারত বা আমেরিকার তরফ থেকে জারি করা হয়নি। আর তারেক তো বলেই দিয়েছেন বিষয়টি সংবেদনশীল এবং বিস্তারিত শেয়ার করা যায় না। অশ্ব অর্থ, এর অর্থ হলো কিছু একটা কথা তো হয়েছেই, সমঝোতাও হয়েছে। তিনি না বললেও সেটা যে হয়েছে সেটা তিনি কিন্তু ঘুরিয়ে মেনে নিলেন তারেক। কিন্তু দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকরা তিনি বলবেন, কেউ কিছু বলবে কি বলবে না তার জন্য চুপচাপ বসে থাকেননি। তারা বাংলাদেশের প্রেক্ষিত বিচার করে সমঝোতার অন্তত দুটি কেন্দ্রীয় বিষয় স্পষ্ট করেছেন। বিষয় দুটি এরকম: 1 নম্বর, দেশকে ইসলামী উগ্রপন্থা থেকে মুক্ত করা। যেভাবে ইসলামী উগ্রপন্থী দলগুলো জামাতের নেতৃত্বে গত প্রায় 18 মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে, যেভাবে সংখ্যালঘুদের, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নেমে আসছে, হত্যা করা হচ্ছে তাদের, মব জাস্টিসের নাম করে, সেই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। এবং দ্বিতীয় দায়িত্ব, দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা, অপরাধ ট্রাইব্যুনাল ও তার রায়কে অবৈধ ঘোষণা করা ও এই রায় বাতিল করে গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় পুনরায় যুক্ত করা। এর সঙ্গে কিছু অন্যান্য বিষয় আছে, যথা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ব্যবসা বাণিজ্য, গঙ্গা তিস্তা পানি চুক্তি, এসব বিষয় আছে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন রাখা হবে সেসব বিষয়। এবার দেখা যাক দেশে ফিরে তারেক রহমান যে বার্তা দিয়েছেন আজ, সেটা কতটা তার দায়িত্বের সঙ্গে মানিয়েছে বা সামঞ্জস্য রেখেছে। দেখুন, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকার গতকাল 25শে ডিসেম্বর ঢাকার পূর্বাঞ্চলের দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটা 3টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। 1, গণতন্ত্র স্থাপন,
2 নিরাপদ বাংলাদেশ গঠন, মানে যেখানে ভেতরে তাদের মধ্যে ভালো সবার মধ্যে সম্পর্ক থাকবে, এবং জাতীয় ঐক্য। রহমান তার বক্তব্যে মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম ভাষণকে অনুপ্রেরণা হিসেবে উদ্ধৃত করে তিনি বলেছেন আই হ্যাভ আ ড্রিম, তার মতো তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। তবে তিনি সেই প্ল্যান বা পরিকল্পনার বিস্তারিতভাবে উন্মোচন করেননি, বরং তার বক্তব্যের সারাংশ ছিল দেশ পুনর্নির্মাণের জন্য সর্বশ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান। তারেক রহমান তার বার্তায়, আগেই বলেছি, যে 3টি প্রধান যে থিম সেটাকে এভাবে তুলে ধরেছেন। 1, নিরাপদ বাংলাদেশ নির্মাণ। তিনি বারবার এই বিষয়টিতে জোর দিয়েছেন যে নারী, পুরুষ, শিশু, সকল বয়স, শ্রেণী, পেশা এবং ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারবে এমন একটি দেশ গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ ইসলামী দেশ নয়, তার থেকে দূরে সরে থাকার কথা তিনি বললেন। 2, তার কথার মধ্যে অন্তর্ভুক্তিমূলক জাতীয় দৃষ্টিভঙ্গি। বিশেষভাবে তিনি বাংলাদেশের বৈচিত্র্য স্বীকার করেছেন। পাহাড় এবং সমতলের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অধিকার এবং নিরাপত্তার কথা তিনি বলেছেন। 3 নম্বর তার আজকের যে থিম, গণতন্ত্র, মানে গতকাল যে ভাষণের যে থিম, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার। তিনি 2024 সালের জুলাই আন্দোলন এবং শহীদদের কথা বলেননি, তাদের কথা স্মরণ করে বলেছেন যে আজ বাংলাদেশের মানুষ তাদের কথা বলার এবং গণতান্ত্রিক অধিকারের দাবি তুলছে। এই সম্বর্ধনা বক্তব্যে তারেক রহমান আওয়ামী লীগ বা জামাতে ইসলামের নাম সরাসরি উল্লেখ করেননি বা তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ দাগেননি, যদিও তার আগের বক্তব্য এবং বিএনপির অবস্থান সেটা যেটা বলে সেই বিষয়গুলি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি সেটা বোঝায়, কিন্তু তারপরে তিনি অনেকটা পথ হেঁটে এসেছেন, এটা মাথায় রাখতে হবে। ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে তার অবস্থানটা কি? নভেম্বরে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচিতে তারেক রহমান কি বলেছিলেন একটু দেখা যাক। সেখানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যারা এখন মানুষের সমর্থন চাইছে, এই দেশের মানুষ তাদের 1971 সালে দেখেছে। খেয়াল করবেন কথাগুলো। তারা শুধু লক্ষ লক্ষ মানুষ হত্যা করেনি, তাদের সহযোগীরা অসংখ্য মা বোনেদের সম্ভ্রম লুণ্ঠন করেছে। আমরা এটি কখনো ভুলতে পারি না। কবে বলেছেন এই কথাগুলো? এই নভেম্বরের একদম শেষে, গত নভেম্বরের। এই অবস্থান যে তার জামাতে ইসলামী এবং উগ্রপন্থা, নাম না করেও উগ্রপন্থা, ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে এই অবস্থান তার আজকের বক্তব্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যেখানে তিনি সর্বধর্মের মিলন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দিয়েছেন এবং বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরদের ষড়যন্ত্রের বিরুদ্ধেও সতর্কতা জানিয়েছেন। আওয়ামী লীগের বিষয়ে তিনি কি বলেছেন? তিনি সরাসরি নাম না নিয়েও আওয়ামী লীগের 15 বছরের শাসনকালে শত শত হাজারো গুম খুন তার কথা উল্লেখ করেছেন এবং 2024 সালের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এটা একটা ট্যাকটিক্যাল মুভ। এই বার্তার কৌশলগত তাৎপর্য তাহলে কি? তারেক রহমানের আজকের বক্তব্য 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত দেয়। 1, বিএনপির পুনর্নির্ধারণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহাসিকভাবে নরম একটি ধর্মীয় দল হিসেবে পরিচিত। জামাত কঠোর ধর্মীয় দল, কঠোর ইসলামী ধর্মের দল, আর বিএনপি নরম ধর্মীয় দল হিসেবে পরিচিত। সংকীর্ণ রাজনীতির দল হিসেবেও এর পরিচয়। রাজাকারদের দল জামায়াতের রাজনীতির সঙ্গে এরা যুক্ত থেকেছে, এদের পার্টনার ছিল। এখন নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক বহুজাতীয় দল হিসেবে অবস্থান করছে।
এটি জামাতে ইসলামের মতো ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে একটি স্পষ্ট এবং কঠিন বার্তা। 2, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়টা নিয়ে কি বলেছেন? তারেক রহমান বারবার শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য জোর দিয়েছেন এবং যুব সমাজকে ধৈর্য সহকারে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। এটা হিংসা ও চরমপন্থার বিরুদ্ধেও একটি স্পষ্ট সতর্কতা। 3 নম্বর, আন্তর্জাতিক একটা আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তার অন্তর্ভুক্তিমূলক বার্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর যে জোর দেয়া হয়েছে ভাষণে, সেটা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত ভারত যাতে বিএনপিকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখতে পারে ভবিষ্যতে, সেই ব্যাপারটা সাহায্য করছে। অর্থাৎ বিএনপির ভারত বিরোধী কোনো ভূমিকা তারা নেবে না। সামগ্রিক মূল্যায়ন করা যাক এবার। তারেক রহমানের এই বার্তা দ্বৈত উদ্দেশ্য পরিবেশন করে। প্রকাশ্য স্তরে এটি সমস্ত জাতীয়তাবাদী এবং নির্দলীয় শক্তিগুলোকে একত্রিত করার একটি আহ্বান যেমন জানায়, এবং অপ্রকাশ্য বা গভীর স্তরে এটি একটি পরিষ্কার বার্তাও দেয় যে বিএনপি এবং এর নেতৃত্বে তারেক রহমান ইসলামী চরমপন্থা এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নিজের অবস্থান নিতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনৈতিক কল্যাণের মতো বিষয়গুলিতে ফোকাস করার মাধ্যমে তিনি সমাজকে পপুলিজম এবং ধর্মভিত্তিক বিভাজন থেকে দূরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। এই কৌশলগত অবস্থান বিএনপিকে ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে পারে। এমনকি বর্তমান পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত, আবার বলছি, যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তবে রাজাকার বিরোধী ও মুক্তিযুদ্ধের পক্ষীয় বাংলাদেশি জনতা, যার সিংহভাগ এত ছিল আওয়ামী লীগের সঙ্গে, হয়তো এখনো আছে, তাদের একটি অংশ নির্বাচনে জামাতকে দূরে হটাতে, ইসলামী দলগুলোকে দূরে সরিয়ে দিতে বিএনপির সঙ্গে আসতে পারে। নির্বাচনে জামায়াতপন্থীদের পরাজিত করতে আওয়ামী লীগের কিছু সংখ্যক কর্মী সমর্থকও বিএনপিতে আসবে। প্রিয় দর্শক, আমি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একটা সম্ভাবনার কথা এখনো পুরো বাদ দিতে পারছি না, কিন্তু এর পেছনে একটা সহজ রাজনৈতিক অঙ্ক আছে। বিএনপি ভারত সমঝোতায় তারেকের দেশে ফেরার ফলে বাংলাদেশের রাজনীতির হিসাব রীতিমতো উল্টে পাল্টে গেছে। যে জামাতকে কয়েকদিন আগেও খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, সেই জামাত এখন বুঝেছে খেলা কঠিন হয়ে গেল। বিএনপি গত 1.5 বছর চাঁদাবাজি এবং অন্যান্য কারণে জনসমর্থন অনেকটা হারিয়ে ফেলেছিল মনে হচ্ছিল। তারেকের ফিরে আসা, ভারত ও আমেরিকার সমর্থন বিএনপির জনসমর্থনের গ্রাফকে ওপরে তুলতে শুরু করেছে, এবং যত দিন যাবে এই গ্রাফ তত ওপরে উঠতেই থাকবে, জামাতের গ্রাফ নামতে থাকবে। এর সঙ্গে নির্বাচনে আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে, আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ ভোট দেবে বিএনপিকে, ফলে বিএনপির ভোট আরও বাড়বে। এই পরিস্থিতিতে একটা মহা কৌশলী চাল দিতে পারে জামাত ও জামাত যাকে সংরক্ষণ দিয়ে রেখেছে সেই ইউনূস সরকার। সেই চাল হলো হঠাৎই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে ইউনূস সরকার। উদ্দেশ্য বিএনপিতে যেন আওয়ামী লীগের ভোট না আসে। আরও একটা ব্যাপার হবে এমনটা ঘটলে, সেটা হলো কনফিউশন বা ধোঁয়াশা তৈরি করা। মানুষ কাকে ভোট দেবে সেই পরিস্থিতিতে, বিএনপিকে না আওয়ামী লীগকে? ভারত সরকার কাকে সমর্থন দেবে, বিএনপিকে না আওয়ামী লীগকে? আপনি হয়তো ভাবছেন ভারতের সমর্থন এমন কি প্রভাব ফেলবে নির্বাচনে, ভারত কিংবা ভারতীয়রা তো ভোট দেবে না বাংলাদেশে। এটা 100% সত্যি, কিন্তু যারা খবর রাখেন তারা জানেন ভারতের টাকা
বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলকে নির্বাচনের খরচ জুগিয়ে থাকে, যেমনভাবে পাকিস্তানের টাকা বাংলাদেশের জামায়াতকে দেয়া হয়ে থাকে। কিছু রাজনৈতিক দলকে নির্বাচনের খরচ যোগায় ভারতের টাকা, ভারত থেকে যাওয়া টাকা। এই প্রাপকদের মধ্যে প্রধানত আওয়ামী লীগ থাকলেও বিএনপি যেও একেবারে পায়নি, থাকেনি কখনো তা নয়। আর যতদূর মনে পড়ছে 1991 নির্বাচনে যেবার ভোটে শেখ হাসিনা হেরে যান এবং ভোটে জেতেন খালেদা জিয়া, ভোটে জিতে সরকার তৈরি করেন, সেবার ভারতের টাকা পেয়েছিল বিএনপি। উপসংহার টানি এই আলোচনার, তারেক রহমানের আজকের বার্তা সরাসরি আক্রমণাত্মক না হলেও এটি একটি শক্তিশালী বিবৃতি, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করে, যেখানে গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা এবং তাদের প্রতিবেশীদের সঙ্গে সহজ ভালো সম্পর্ক সেটা অগ্রাধিকার পাবে। আমার পরবর্তী প্রতিবেদন হয় আজ সন্ধেবেলাতে এটা করব কিংবা কাল সকালে এটা করব। সেই প্রতিবেদনে আলোচনা করব তারেক রহমান আজকের সকালের বার্তায় সূর্যের আলো কিছুটা দেখিয়েছেন, এটা ঠিক, এটা সূর্য করজ্জ্বল সকাল ছিল, কিন্তু পুরো দিনটা যে সূর্য করজ্জ্বল থাকবে এমন নয়। একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। আজকে বাংলাদেশে অন্তত 4টি খুন হয়েছে, হত্যা হয়েছে মব জাস্টিসের নামে। তার মধ্যে একটি হিন্দু ছেলে অমিত মণ্ডলেরও খুন করা হয়েছে, অনেকটা ওই দীপু দাসের মতো কায়দায়। সুতরাং একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনের। তারেকের চলার পথ সহজ নয়। জামায়াতি ও ইসলামপন্থী দলগুলো মরণ কামড় দেওয়ার জন্য তৈরি। তীরে এসে তরি ডুবে যাবে এটা তারা মানতে চাইছে না, মানতে পারছে না, পারবে না। তাদের সঙ্গে রয়েছে ইউনূস সরকার, সেনাবাহিনী এখনো সরকার ও জামায়াতের সঙ্গে। তারা কি করবে এই সব মিলিয়ে আমার পরবর্তী এপিসোড। ইউনূস সরকারকে কি ভেঙে দেবে? এই লবির নিয়োগপ্রাপ্ত খুদাবক চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রোজার রহমান, তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেলের চেষ্টা হচ্ছিল এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? এটা ওসমান হাদির প্রজেক্ট ভয়াবহভাবে ফেল করার কারণে তারেক রহমান অবশেষে বাংলাদেশে আসতে পারলেন না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে শেষ মুহূর্তে তারেক রহমানকে আটকানোর জন্য ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকারের তখ্তে তাওস উল্টে দেওয়ার একটা বিশাল পরিকল্পনা গত 18 ডিসেম্বর নেওয়া হয়েছিল। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, যদি পরিকল্পনাটি সফল হয়ে যেত তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে পৌঁছানোর কোনো কথাই ছিল না এবং বাংলাদেশ একটা তথাকথিত বিপ্লবী সরকারের অধীনে একেবারে কি বলা যায় আনলিমিটেড সময়ের জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের কিছু সাঙ্গপাঙ্গ সহ বাকি কিছু নতুন সাঙ্গপাঙ্গ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের কাঁধে জগদ্দল পাথরের মতো বসে থাকতেন। কিন্তু ভাগ্য ভালো, বিভিন্ন কারণে তারেক রহমানের লাক ভালো এবং আমাদের জাতি হিসাবে আমাদের আলাদাভাবে লাক ভালো যে এই প্রজেক্টে সফল হয় নাই। আপনারা ইতিমধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের কথাটা জেনে গিয়েছেন। যারা জানেন না তাদের জন্য আমি একটু সংক্ষিপ্ত এটা বলতে চাই, কিন্তু বলার আগে বলতে হবে যে পাল্টা এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং এই চাপে প্রথম যে উইকেটটা পড়ে গেছে সেটা হচ্ছে একসময় বিএনপি বলে পরিচিত সাবেক আইজিপি, বিএনপির ভিতরের গুপ্ত দলের গুপ্ত শাখা। আপনারা জানেন গুপ্ত দল কোনটা, গুপ্ত বললে বুঝবেন, সেই সুপ্ত দলের নাম আমি নিতে চাচ্ছি না। তাদের যে লোকটা ছিল খোদা বক্স চৌধুরী, মানে ওই খেলার ধারাবাহিক ভাষ্যকার খোদা বক্স চৌধুরী না, এটা হচ্ছে সাবেক আইজিপি, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি, জজ মিয়া নাটক যার সৃষ্টি, সেই খোদা বক্স চৌধুরীর উইকেট পতনের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার সাথে ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেউ তো আর শখ করে ক্ষমতা থেকে যাইতে চায় না, সেটা মানে ডক্টর ইউনূসের মতো লোক গালি খেয়েও বসে আছে চেয়ারে। বাট এতে বোঝা যাচ্ছে যে 18ই ডিসেম্বরের যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, একটা বিপ্লবী সরকার গঠন করা হবে পরের দিন এবং যেই কারণে ঢাকায় প্রায় লক্ষাধিক লোককে নিয়ে আসা হয়েছিল জানাজার নামে, সেটা সাকসেসফুল হয় নাই।
আপনাদের অনেকের হয়তো জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চেন আছে, একটু বিস্তারিত জানতে চান, তাদের জন্য একটু সংক্ষেপে জিনিসটা পরিষ্কার করি। ওসমান হাদি যখন মারা যান তার আগে তিনি যখন আহত অবস্থায় ছিলেন দেশের ভিতরে এবং সিঙ্গাপুরে চিকিৎসা ছিলেন, তখন এই প্রস্তুতিটা নেওয়া হয় এবং যার কারণে ওসমান হাদির নামে একটা বিশাল হাইপ তৈরি করে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শো তৈরি করা হয়। কেমন আমি আপনি সকলেই জানি যে ওসমান হাদিকে যদি আপনি বিবেচনা করেন যে তার মৃত্যু অবশ্যই একটা শোকাবহ ঘটনা, একটা প্রতিবাদ করার ঘটনা, ক্ষুব্ধ হওয়ার ঘটনা, কিন্তু তিনি এমন কেউ ছিলেন না যার মৃত্যুতে একেবারে একটা মানে উথাল-পাতাল হয়ে যাবে, দেশ উলট-পালট হয়ে যাবে, সেই পর্যায়ে কিছু ছিলেন না। তিনি বিখ্যাত ছিলেন খুব অশ্লীল গালাগালি করার জন্য, তিনি বিখ্যাত ছিলেন ভাঙচুর করার জন্য, মব ভায়োলেন্স এর জন্য। উনি প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন যে ৳১০,০০,০০০ করে না দিলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে এসব জিনিস ভাঙবেন টাঙবেন না। পরবর্তীতে হয়তো ফ্রি বা অল্প পয়সায় উনি কাজ করতে চাচ্ছিলেন না। এই সবকিছু মিলিয়ে ওসমান হাদি আ এমন কোনো অবস্থায় ছিলেন না। এমন কোনো অবস্থায় ছিলেন না এটা বোঝা যায় উনি যখন গুলি খান তার আগের সপ্তাহে উনি যখন নির্বাচনী এলাকায় ঢাকা ৮ এ গিয়ে ক্যাম্পেইন করছেন, তার সাথে ৪-৫ জন লোক এবং বিভিন্ন বাসা থেকে তার উপরে ময়লা পানি ছুঁড়ে ফেলার অভিযোগও আমরা শুনেছি। এই অবস্থা থেকে ওসমান হাদির এই হাইপটা তৈরি করা হয় এবং যখন অবশ্যম্ভাবী ছিল যে ওসমান হাদি হয়তো বেঁচে আর আমাদের মধ্যে ফিরে আসতে পারবেন না, তখন এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করা হয়। এই চেষ্টার মূল উদ্যোগ হিসাবে দেখবেন আপনি ১৮ তারিখ ওসমান হাদির মৃত্যুর পরে হঠাৎ করে কিছু লোক গিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করেন। প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করার মূল কারণটা ছিল যে এটা হচ্ছে ডক্টর ইউনূসের হৃদয়ের যে কিছু জায়গা আছে, একেবারে খুব মানে নাজুক জায়গা যেটাকে, এবং যাদের সাথে ধরেন আন্তর্জাতিক বিভিন্ন মহলের যোগাযোগ আছে। আমি যোগাযোগই বললাম, আপনারা ইঙ্গিত বুঝে নিয়েন। আ এইটাকে রক্ষা করার জন্য সরকার আসবেই। মানে এই সরকার কিন্তু অন্য কোথাও আসবে না। মানে ৩২ নম্বর ডেইলি একবার করে ভাঙে ওইখানে গিয়ে, বা এই ধরনের আরো অনেক জিনিস ভাঙ্গা হয়। প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতির গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা মারা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। কোনো কিছুতে রিঅ্যাকশন নিবে না। কিন্তু ডক্টর ইউনূস অবশ্যই তার পিআরের লোকজনকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এবং সেটা কি? সেটা হবে প্রথম আলো এবং ডেইলি স্টার। যার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গিয়ে হামলা হয় এবং হামলাটা যদি বীভৎস হয়, এটা সব ধরনের চেষ্টা করা হয় এবং সেই চেষ্টার অংশ হিসেবে ডেইলি স্টারের ভিতরে সাংবাদিক এবং অন্যান্য কর্মীদেরকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে আগুনে পুড়ে কিছু লোক মারা যায় ওইখানে। আপনারা নুরুল কবিরের বক্তব্য থেকে দেখবেন উনি যখন ১ম এ এই সরকারের ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে যোগাযোগ করছেন, ১ম এ কিন্তু তারা খুবই উদ্যোগী ছিলেন এই হামলা থামানোর জন্য। কিন্তু পরে তারা জিনিসটা ইগনোর করেন এবং হামলাটা হতে দেন। কেন হামলাটা হতে দেন এটা বুঝতে হবে আপনাদেরকে। ওই দিনই জুলকারনাইন শাহের, যাকে আপনারা অনেকে চিনেন সাংবাদিক হিসাবে, যিনি মূলত ওই সাবেক সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এর সব ধরনের আনঅফিসিয়াল প্রেস রিলিজ, আনঅফিসিয়াল সোর্স তার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়, আমরা সকলেই জানি। এই কারণে উনি একজন ভালো অনুসন্ধানী সাংবাদিক। কারণ যেহেতু ডিজিএফআই এর কাছে বাংলাদেশের সকল লোকের সকল ধরনের তথ্য থাকে, সেই তথ্যগুলো থেকে উনি বাছাই করে কিছু, কিছু তথ্য দেন, যেটা আসলে জনসাধারণের জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে। এবং তখন জুলকারনাইন শাহীন ১ম এ এই জিনিসটা ঘোষণা দিয়ে দেন যে ১৮ তারিখ সরকার পরিবর্তনের জন্য হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় একটা বিরাট গ্যাদারিং করা হবে। ওই সময় গোয়েন্দা সংস্থাগুলো এটাকে ডিবাঙ্ক করতে পারে, এটার তথ্য উদ্ঘাটন করতে পারে এবং এই কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলাটা তারা বাধা দেয় নাই। কেন দেয় নাই? আপনারা যদি দেখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম পরবর্তীতে বলেছেন যে পুলিশ ওইখানে অ্যাকশন নিতে যায় নাই। কারণ অ্যাকশন নিলে লোক মারা যেত এবং পুলিশের উপরে হামলা হতো। মানে অ্যাজ ইট ইজ যে ঘটনাটা জুলাইতে ঘটনা করা হয়েছিল, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেই একই ধান আরেকবার খাওয়ানোর চেষ্টা চলছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারের কে রক্ষা করার জন্য পুলিশ এখানে হালকা আক্রমণ করলে, আমার ব্যক্তিগত ধারণা এখানে হয়তো কিছু স্নাইপারও ছিল, যারা হয়তো কারণ বাজারের ওই ভবনের পাশে উঁচু ভবনগুলোতে বসেছিল এবং ফটাফট করে আরো কিছু লোকজন মেরে ফেলতো। মেরে ফেললে পরের দিন জানাজাতে একটা সিরিয়াস রিঅ্যাকশন হতো এবং সেই জানাজা তৈরি করার জন্য এই পরিমাণ লোক প্রায় গুগল ম্যাপ দিয়ে অনেকে দেখেছেন যে ৬০,০০০ থেকে ১,০০,০০০ ১.৫ লক্ষ লোক, কেউ আরো অনেক বেশি বলছেন, বাট ওই স্পেসের মধ্যে হয়তো সর্বোচ্চ ১ থেকে ১.৫ লাখ লোক জড়ো করা হয়। এই ১ থেকে ১.৫ লাখ লোকের মধ্যে সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, আবেগী মানুষও অনেকে আছেন, কিন্তু একটা স্পেসিফিক ধ্বংসাত্মক লোকজনকে সেখানে রাখা হয়েছিল। এবং এদের অনেকেই হয়তো ওই সিগন্যাল দেওয়া হয়নি, যার কারণে দেখবেন যে নামাজের পরে তারা দৌড়ে সংসদ ভবন দখলে চলে গিয়েছিল। পরে যখন টের পেয়েছে যে প্ল্যান কাজ করছে না, তারা ফেরত এসেছে বা আর্মি তাদেরকে ফেরত আনতে পেরেছে। নিযুত মানুষের ভিড়ে জনসমুদ্র, ওসমান হাদির জানাজা। এরই মধ্যে একটি অংশ দৌড়ে যায় সংসদ ভবনের দিকে। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তারা ঢুকে পড়তে চেষ্টা করেন সংসদ। কিন্তু এর মাধ্যমে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা ছিল। একই কারণে হাদির
কবরের স্থান করা হয়েছিল শাহবাগে, কাজী নজরুল ইসলামের কবরের পাশে, যে হাদির লাশ এখানে নিয়ে আসা হবে, শাহবাগের গ্যাদারিংটা রাখা হবে, সংসদ ভবন দখল করা হবে। এজ ইট ইজ এই পরিকল্পনাটা এর আগেও কিন্তু আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে করা হয়েছিল। শাপলা চত্বরে একইভাবে বিকাল 5টার ভিতরে জনসভা শেষ করে হেফাজতের নেতাকর্মীদের চলে যাওয়ার কথা, তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছিল তোমরা বসে থাকো, এবং গভীর রাতে আওয়ামী লীগ টের পায় এই বসে থাকার পিছনের মূল মেসেজটা হচ্ছে পরের দিন সকালে গিয়ে সচিবালয় দখল করবে। যে জিনিসটা 5ই আগস্ট 2024 হয়েছিল, গণভবন দখলের জন্য হাজার হাজার মানুষ মার্চ করেছিল, যাদেরকে থামানো যায় নাই, ঠেকানো সম্ভব ছিল না, কারণ কত গুলি করবে। একই জিনিস হেফাজতকে দিয়ে 10 বছর আগে করার পরিকল্পনা ছিল, 11 বছর আগে করার পরিকল্পনা ছিল। এটারই থার্ড ফেজ হিসেবে চেষ্টা করা হয়েছিল সংসদ ভবন অন্যান্য জিনিস করে ফেলতে, কিন্তু যেহেতু প্রথম আলোর ঘটনাটা এক ধরনের গা ঢিলা দিয়ে দেওয়া হয়, এবং এইটার পিছনে বিএনপিপন্থী প্রশাসন, বিএনপিপন্থী সেনাবাহিনী, বিএনপিপন্থী গোয়েন্দা সংস্থার লোকজনের একটা বিশাল ভূমিকা আছে। এই ভূমিকার কারণে তারেক রহমানের দেশে ফেরাটা আপাত দৃষ্টিতে নিরাপদ হয়েছে, তিনি ফিরতে পেরেছেন, এবং 18 তারিখের যে গণকু করার পরিকল্পনা ছিল সেটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ হওয়ার পিছনে পরে এখন মনে হচ্ছে সরকার কিছুটা ক্লিন করার চেষ্টা করছে। খুদাবক্স চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন, তার উইকেট ফেলে দিয়ে এটা শুরু করা হয়েছে, এবং এই লোকটা যে শুধুমাত্র জজ মিয়া নাটক করে বিএনপিকে বিপদে ফেলায় বা ওই ধরনের লোক না, সে গত কয়েক মাসের আচরণে আমরা সকলেই জানি একটা প্যারালাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে, চুপচাপ থেকে মিডিয়ার মধ্যে না আসে। এবং একটা যে চেষ্টা হচ্ছিল, এই যে আমাদের কি যে ফুকলা দাঁতের একজন উপদেষ্টা আছেন জাহাঙ্গীর সাহেবকে বাদ দিয়ে ওইখানের মধ্যে রজার, আরে শালা নাম শুনলেই তো একটা ইংলিশ ভাব লাগে, রজার সাহেবকে নিয়ে আসা, মানে খলিল সাহেব। এবং আপনারা সকলেই জানেন এই খলিল এবং এই খোদাবক্স চৌধুরীর এই লবিটা আসলে কারা। এই লবিটা হচ্ছে সেই লবি মাহমুদুর রহমান মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমানের যে লবিটা, যে তুরস্ক গোয়েন্দা সংস্থার যে লবিটা, যেটার সাথে আমাদের কিছু ইউটিউবার এবং কিছু উগ্র ডানপন্থী গ্রুপ আছেন, এই লবির নিয়োগপ্রাপ্ত খোদাবক্স চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রোজার রহমান, তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেলের চেষ্টা হচ্ছিল, এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? এটা খোদাবক্স চৌধুরী বলুন বা রোজার রহমানের কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র বন্ধ করে দেওয়া বলুন, এটা কি আপাতত ষড়যন্ত্রকারীদেরকে একটু থামিয়ে দেওয়া হলো, নাকি এদেরকে নির্মূলের জন্য এই সরকারকে বিএনপি লবি থেকে আরো বেশি শক্তি এবং চাপ তৈরি করা হবে? এটা আমাদের দেখার বিষয়। যদি সেই চাপ তৈরি করা হয়, যদি ষড়যন্ত্রকারীদেরকে নির্মূল করা সম্ভব হয়, তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসাটা হয়তো তুলনামূলক কিছুটা নিরাপদ থাকবে, এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য পরিকল্পনা করা হয়েছে সেই নির্বাচনটা হবে। আর যদি তা না হয়ে থাকে, তাহলে খেলাটা ভিন্ন দিকে ঘুরবে। এই ভিডিওটা যখন আমরা করছি, আমরা জানি মগবাজারে একটা শক্তিশালী বোমা, যেটাকে পুলিশের ভাষায় বলা হচ্ছে শক্তিশালী ককটেল, ওই আবার জজমিয়া মার্কা নাটক, সেটা ফাটানো হয়েছে, এবং সেটা ফাটানো হয়েছে একটা চার্চের পাশে। আমার ধারণা এটা হচ্ছে গিয়ে পরদিনের অনুষ্ঠান উপলক্ষে চার্চগুলোতে প্রোগ্রাম চলছে, এবং খ্রিস্টানদের উপরে কোনো ধরনের হামলা যদি হয়, এটার একটা আন্তর্জাতিক প্রতিক্রিয়া একটু ভিন্নভাবে হবে, এবং সেটা করার একটা চেষ্টা কোনো না কোনো গোষ্ঠী করে যাচ্ছে। এই বিষয়গুলোতে যদি সতর্ক থাকতে পারেন, এই বিষয়গুলো যদি নিউট্রালাইজ করা যায়, তাহলে শুধুমাত্র তারেক রহমানের বাংলাদেশের অবস্থান নিরাপদ হবে। আর যদি তা না হয়, তিনি যে ভয়ে বাংলাদেশে আসেন নাই, সেই ভয়টা অচিরেই কোনো একটা সময় ঘটতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা সকলে সতর্ক থাকি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি। এই চেষ্টাটা যদি না হয়, আমরা ভবিষ্যতে আরো বেশি বিপদে পড়বো, এবং এই দেশ আরো বেশি ঝামেলায় পড়বে।